আগামী 2 মে নগরীর হামদারবাগ এলাকার উত্তরণ যুবগোষ্ঠী ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে 2টি প্যানেলে নির্বাচন করতে যাচ্ছে 50 জন প্রার্থী নিয়ে। একটি প্যানেলে আকাশ দিলু পরিষদের নবীন এবং প্রবীণ মিলে নির্বাচন করছেন, আরেকটি প্যানেলে শুধুমাত্র নবীনরাই নির্বাচন করছেন। এই 2টি প্যানেলের প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিহিংসা নাই। নির্বাচনে যে প্যানেলে আসুক না কেন, আগামীতে উত্তরণ যুবগোষ্ঠী ক্লাবে তারাই নেতৃত্ব দেবেন বলে কথা দিয়েছেন। এর মধ্যে প্লাস টিভি উত্তরণ যুবগোষ্ঠী ক্লাবের সাথে 8 বছর যাবৎ জড়িত। এদিকে আকাশ দিলুর নামে যে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার চালাচ্ছে, আজকে ভোটাররা মুখোমুখি হয়ে প্রশ্নের সম্মুখীন হয়। তাদের প্রশ্নের জবাবে তারা প্রশ্নের উত্তর দেন। এর মধ্যেই প্লাস টিভির ডিভিশনাল হেড কাইসা তাদের কাছে প্রশ্ন করেন যে তারা কথা দিয়েছেন আগামী নির্বাচনে জয়ী হলে একটা প্রাথমিক বিদ্যালয় চালু করবেন। কথাটা কতটুকু সত্যি? এমত অবস্থায় যদি কথাটা রাখতে না পারেন, তাহলে আপনারা ভোটারদের মুখোমুখি দাঁড়াতে হবে। নিউজ ডেস্ক প্লাস টিভি। এই পরিষদটা খুব সুন্দরভাবে পরিচালনা করছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে সমাপনী বক্তব্য চলে আসছি। আমি সমাপনী বক্তব্যের পূর্বে দিলু আকাশ পরিষদের 25 প্রার্থীর জন্য একবার জোরে করতালি আশা করব। সাথে সাথে যারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের সাথে, আমরা 25 জন, আরেকটা প্যানেলে 25 জন, মোট 50 জন। 50 জন প্রার্থীর জন্য একটা জোরে করতালি দিই। একবারে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের দিলু আকাশ পরিষদের নির্বাচনী উপদেষ্টা SM আবুল বশর সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। আমি তিনটা মিটিংয়ে বৈঠকে বিভিন্ন রকম বক্তব্য রাখছি। আজকে একটা জিনিস বলা দরকার, এটা আমার নাম হয়ে গেছে। এরপরে আসুন সিনিয়র সহযোগী, এখন হারু সিনিয়র সভাপতি, এখন মুসা সভাপতি উপযুক্ত সভাপতি কী করবো? শেষ পর্যন্ত হারুন আমাকে বললো যে আমি তো আছি, একবার হয়েছি, একবার মুসাকে দেন, ওনার প্রয়োজন আছে, উনি উপযুক্ত মানুষ, আমি সিনিয়র সভাপতি হিসেবে মুসাকে দেন। এইভাবে পুঙ্খানো বিচ্ছিন্ন করে আমি অনেক চিন্তা করে এই প্যানেলটা তৈরি করেছি। আমি এই সবার নাম বলতে অনেকটুকু বলেছি, যেমন আনিস আমার ভাতিজা, আব্দুল গফুরের ছেলে। চিন্তা করলাম সাংগঠনিক সম্পাদক, এই বাড়ির মনু কি ছিল 7 ফুট লম্বা ছিল, 6 ফুট লম্বা ছিল, কিন্তু হপ করে কোনো কথা বলতে হতো। ঠিক ওকে চিন্তা করে আমি আনিসকে চিন্তা করলাম আমি একটু যুক্তিবাদী, কিন্তু খাটো বড় চাটু, দেখতে বেটে হলো কিন্তু বুদ্ধিমান। আমি সেই চিন্তা করি আমি আজকে সাংগঠনিক সম্পাদক দিলাম। আমি সবার কথা বলতে চাই। তারপরে নয়নের কথা আসুক। নয়ন তো এই বাড়ি নয়নের মন। নয়নের কথা আর কি বলবো, আপনারা তো নয়নকে এমনি ভোট দিবেন, আমি না আমাকে ভোট দিবেন। চিন্তা করলাম আমি কি নয়নের যে দৈহিক গঠন এবং অর্থনৈতিক যে এবং প্রাক্তন সভাপতি ছেলে, তার একটা যোগ্যতা আছে, তার ক্যাপাসিটি আছে এবং শিক্ষিত এবং সব দিয়ে অর্থনৈতিক বয়সে অনেক কিছু একটা সাংস্কৃতিক সম্পদে যে জিনিসটা দরকার, সেই জিনিসে আমি নয়নকে আমি সাহায্য করিনি। আরেকটা কথা কি, এবার আসুন ব্যাংকার মানুষ কিন্তু মোটা, আবার মালও মোটা। কার কথা বলছি বুঝতে পারছি তো? পারভেজের কথা বলছি। হ্যাঁ, পারভেজ কতগুলো কাজ এই সেশনে করেছে যেটা আমার দৃষ্টিগোচর হয়েছে। সব কিছু আপনারা না দেখলে আমি একটা কথা বলি, এই যে হঠাৎ করে 5 তারিখ সরকার পরিবর্তন হয়ে গেল, পারভেজ সভাপতি সেক্রেটারির সাথে পরিকল্পনা বাস টিম দিয়ে দোকান বেঁধে দিল। এই যে পশ্চিম বাংলার মান দিল না, কিন্তু সবাই মনে করে পয়সা খেয়ে বলতে পারে, আরে পয়সা যদি থাকতো ওদের টিনের ঘর হতো না, ওটা পাকা ঘর হতো, পাকা দোকান হতো। দেখা যাচ্ছে উত্তরে খুব একটা পান নাই, পান করতেই থাকবে। সদস্যরা জানাতে মাসে 5 টাকা করে, তাও আবার নির্বাচন আসবে। হ্যাঁ, আবার অনেকে তো কিছু বলতেও অনেকে আবার প্রার্থীর দিকে যেও থাকে। তো সুতরাং অর্থনীতি এরকম পাওয়া নাই। তারপরে যারা নির্বাচিত হয়ে যারা কাজ করে যাচ্ছে, এদেরকে আপনারা স্মরণ করতে বুঝতে হবে এরা কাজের উপযুক্ত কিনা। এইভাবে আমি আমার ভাতিজা আমি একটু শান্তশিষ্ট, সবসময় আমার সাথে এই যে মনে করেন খতম তারাবি মিলাদুন নবীতে আমার সাথে আর কেউ পাই না, আমিনকে পাই। চিন্তা করলাম তাকে একটু সমাজ কেন্দ্রে দিই। হ্যাঁ, মনসুরকে কেন দিলাম সেটা জানেন? মনসুর যে কোনো সামাজিক মিশে যাচ্ছে, এমনকি মিলাদুন নবী থেকে পাঠ মারা শুরু করেছে। তারপর আমি দিয়েছি একটা গান, আমার একটু বুদ্ধি আছে। আর মনসুর আপনার ইলেকট্রিক মিস্ত্রিও আবার ফার্নিচার মিস্ত্রিও, যদি ক্লাবের টুকটাক আছে, আমি একটা মিস্ত্রি ডাকলে আবার 100 টাকা লাগবে, ঠিক আছে না? তো মনসুরকে ডাকলে হ্যাঁ মনসুর কাজটা করে দাও, টাকাও লাগবে না
এবং উত্তরাখণ্ড, এইগুলো চিন্তা করে আমি একটা সুন্দর প্যানেল সৃষ্টি করেছি। যে সবার নাম বলছে, আবার রাগ করিয়েন না। সুতরাং হ্যাঁ, এখন আপনাদের বুঝতে হবে, সরি আমার বোন বসে থাকলে একটু দেখলে না বুঝতে পারবো। কাউসার একজন হুজুর মানুষ, আমি চিন্তা করলাম যে না, ধর্মমন্ত্রীর মতো হবে। আমি এই একটি ব্যঞ্জনময় পরিবেশ সৃষ্টি করে অত্যাসন্ন নির্বাচনের আনুষ্ঠানিকতার পরিধি পর্যন্ত আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে। তাই ওনাদেরকেও মহান রব্বুল আলামিন যেন জান্নাতের আলা মোকাম দান করুন, সেই প্রত্যাশা করি। মাননীয় সদস্যবৃন্দ, একটি কথা না বলে পারছি না, উত্তরণ যুবগোষ্ঠীর যখন রেজিস্ট্রেশনের জন্য যখন আমরা গিয়েছিলাম, আমাকে প্রশ্ন করা হয়েছিল লোগোর মধ্যে যে 4টি স্টার আছে, ওই 4টির স্টার সম্পর্কে আপনারা আপনাদের বাইলসের মধ্যে কিভাবে সূচনা দিয়ে ক্লজ করেছেন আমাদেরকে একটু বোঝান। আমরা তখন আমাদের মাননীয় উপদেষ্টা মরহুম হারুনুর রশিদ খান ছিলেন, উনি আমাদেরকে ওই 4টি স্টার 4টি তারকা সম্পর্কে আমাদেরকে ক্লজের যে বাইলসের যে ক্লজগুলো আছে ওগুলো সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশন দিয়েছেন। ওখানে ছিল শিক্ষা, শান্তি, সংস্কৃতি এবং প্রগতি। আসলে আমাদের এই সামাজিক সংগঠনটা হচ্ছে, আমি বলতে গেলে কর্মজীবনে আমি অনেক জায়গায় আমার পদচারণা হয়েছে, অনেক জায়গায় আমি এরকম সামাজিক সংগঠন আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি নিজেও একজন চট্টগ্রাম দলিল লেখক সমিতির সদস্য, কিন্তু আমাদের এই সামাজিক সংগঠনের মতো এত শৃঙ্খলায়ন সংগঠন অন্য কোনো জায়গায় দেখিনি। খুব ভালো লাগে যখন দ্বিবার্ষিক নির্বাচন আসার পর উৎসবমুখর একটা পরিবেশের সৃষ্টি হয়। তো আজকে আলোচনার নিরিখে যেটা উত্তক্তি হিসেবে না বলে পারছি না, যে ইলেকশন বা নির্বাচন আসলে পক্ষ বিপক্ষের দুইটি মেরুকরণ, যারাই সুবিবেচক হয়ে কোন পরিষদ দ্বারা উত্তরণের আগামী কর্মপরিষদ সৃষ্টিকল্পে একটি সংগঠিত কর্মপরিষদ নির্বাচন করা যায় বা মনোনীত করা যায়, আপনারা নিশ্চয়ই এই সামাজিক সংগঠনের সদস্য হিসেবে অবশ্যই যোগ্যতা রাখেন। আপনাদের যোগ্যতা যদি ভুল চোখের মাধ্যমে যদি ওখানে কর্মপরিষদে অর্পিত দায়িত্ব পাওয়ার জন্য সঠিক মূল্যায়ন না করেন, তাহলে এই সামাজিক সংগঠন উত্তরণের আগামী দিনের পথ চলা হয়তো স্লথ গতি হতে পারে, অগ্রগতির ক্ষেত্রে একটু ধীরগতির দিকে হবে। অনেক আগে বক্তারা বলেছেন হাঁটু পানিতে নিমজ্জিত ছিল বিগত পরিষদ, এগুলা সংস্কার এবং এগুলা করে একটা পূর্ণ সামাজিক সংগঠনের যে কাঠামো করা যায় সেগুলা করেছে। তো আমি একটা কথাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি, আজকে আপনারা সবাই আমাদের বাড়িতে মত বিনিময় হিসেবে সবাই আমাদের বাড়িতে মেহমান এবং উত্তরণ সামাজিক সংগঠনের একটি সদস্য। আপনারা অবশ্যই যোগ্যতা রাখেন যে সেটি হলো আমি ভোটটা অন্ততপক্ষে দেখে শুনে ওই যোগ্য ব্যক্তিকে আমি প্রয়োগ করতে পারবো। নবীন হলেও তার একটা যোগ্যতা সে রাখে, আর যদি সেটা না হয়, আমি আগেও বলেছি যে আমাদের সামাজিক সংগঠন উত্তরণের সামনের অগ্রগতি যে
সেটার মধ্যে স্লথের একটা দৃশ্যমান থেকে যাবে। তাই বিনয়ের সহিত বলবো যে দোসরা যে নির্বাচন, সেখানে একটি মেরুকরণ আরেকটি মেরুকরণের সহিত কাদা চুরোচুরি বলেন, সমালোচনা বলেন, কিউরিসিটি বলেন, যিনি যেভাবে নেন ওরকম হয়, বোর্ড ক্ষেত্রে হয়। আমিও দলীয় লেখক সমিতিতে এরকম দেখি, প্রতি দ্বিবার্ষিক নির্বাচন আমাদের মধ্যেও হয়। সেগুলোকে কান না দেওয়াই আমি মনে করি শ্রেয়। আমার যোগ্যতা আছে। আমি মোহাম্মদ সৈয়দ একজন কর্মী ছিলাম, এই সামাজিক সংগঠনের একজন অর্পিত দায়িত্বে একজন নিয়োজিত ছিলাম বেশ দীর্ঘদিন। আমি অন্ততপক্ষে হলফ করে বলতে পারি যে আমি আমার ভোটটা প্রয়োগ কোনখানে করব, কিভাবে করব, কার যোগ্যতা কতটুকু, সেটা আমি নির্ণয় নিরীক্ষণ অবশ্যই করতে পারবো। তবে মেহরবানি করে আমাদের এখানে, আমাদের বাড়িতে, খুলনা সদর বাড়িতে মত বিনিময়ের সময় করার জন্য দিলওয়ার কাজ পরিষদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা সবাই মেহমান হিসেবে আসছেন। আমাদের বাড়ি থেকে 2 জন প্রতিনিধি, একজন আমার ভাই কার্যকরী পরিষদ সদস্য আছেন এই পরিষদে, আরেকজন আছেন নয়ন। যোগ্যতার ভিত্তিতে কার কতটুকু আছে সেটা নির্ণয় নিরীক্ষণের ভার আপনাদের উপর ছেড়ে দিই। আপনাদের সবাইকে পুনরায় সালাম জানি। এই অনুষ্ঠানের উপস্থিত সকল প্রার্থীগণ এবং উত্তরণ যুবগোষ্ঠীর মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে উত্তরণ যুবগোষ্ঠীর পথ চলা খুব ব্যঞ্জনময়। তো আমাকে কিছু বলতে দেওয়ার, কিছু বলার যে সুযোগ দিয়েছে, সবাই একটু বক্তব্য শুনবে সবাই। সেজন্য এই সামাজিক সংগঠনের কাছে আমি আজীবন কৃতজ্ঞতার সহিত স্মরণ করে যাব। প্রথমেই আমার প্রারম্ভিক বক্তব্যের প্রথমেই স্মরণ করছি সেই উত্তরণ যুবগোষ্ঠীর সহযোদ্ধাদের, যারা উত্তরণ যুবগোষ্ঠীর 1984 সাল পূর্ব প্রান্তিকে আমাদের সাথে একাত্মতার সহিত কাজ করে এই পার্থিব জগতে থেকে চিরবিদায় নিয়ে পরপারে চলে গিয়েছেন। মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের আলা মোকাম দান করুন। স্মরণ করছি ওই সমস্ত ব্যক্তিদেরকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমবারে ক্রীড়া সচিব হয়েছিলাম, দ্বিতীয়বারে ক্রীড়া সচিব, এবং আপনাদের কাছে এইবারও ক্রীড়া সচিব পদে পদপ্রার্থী, এবং আমি আপনাদের থেকে আশা করি আমি যেন সামনে নির্বাচিত হতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে 2-1টি আমাকে করতে পারেন খেলাধুলা সম্পর্কে নিয়ে। কারো কি কোনো প্রশ্ন আছে? মাঠ উপযুক্ত করার জন্য আমি মহাসচিব পদপ্রার্থী, উনি বলেছেন আমি গতবার মাঠ উপযুক্ত করতে পাক্কা পিচ করেছিলাম আমরা এলাকার ছেলেরা মিলে, এবং আমিও কিছু সহযোগিতা। ঠিক 3 দিনের মাথায় ওই মাঠের পিচটি সেনাবাহিনী এসে মাটি ফেলে ভেঙে দিয়েছে। কারণ এখন আমরা কিছু করতে পারছি না। ওইখানে একটি আমাদের সিনিয়র মহল জানে ওইখানে একটি মামলা মোকদ্দমা আছে। ওইটা যতদিন সমস্যা হবে না ততদিন আমরা একটা পার্মানেন্ট কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ এবার আমাদের খুব কাছে, মামলাটি খুব কাছে, শেষ পর্যায়ে পার্মানেন্ট কোনো কিছু করবো ইনশাল্লাহ। সামনে আপনারা দেখবেন, আপনারাও সহযোগিতা করবেন। এবং আমি যদি এবার ক্রীড়া সচিব হতে পারি, আপনাদেরকে এটাই আশা করতে পারি, ক্রীড়া সচিব হই আর না হই, আপনাদেরকে ব্যাট, স্টাম্প এবং ফুটবল আমি নিজ উদ্যোগে আপনাদেরকে দিব, হই আর না হয়। এবং
যদি আমি না হই দলীয় আক্কাস পরিষদকে আপনারা নির্বাচিত করবেন পূর্ণ প্যানেলে। যদি পূর্ণ প্যানেলে নির্বাচিত করেন আপনাদেরকে এটা আশা দিতে পারি, আমি ওদেরকে জোর গলাই ওদের থেকে সবকিছু আদায় করে নিব, এটাই আশা। এবং আমার দলীয় আক্কাস পরিষদকে পূর্ণ প্যানেলে বিজয়ী করে দেখুন, একবার আরেকবার সুযোগ দিয়ে দেখুন কি কি করা যায়। যদি করতে না পারি তখন আপনারা আমাদেরকে এসে সবাই বলবেন যে এই কাজগুলো করার নাই কেন। আর আমাদের দাবা টুর্নামেন্ট হয়েছে, ক্যারাম টুর্নামেন্টও হয়েছে ক্লাবের মধ্যে। আপনারা জানেন জিরানি গল্লির মধ্যে আসিফ ইফতি ওরা দাবার ক্যারামের মধ্যে ওরা ফাইনালও খেলছে। যদি না হয় থাকে কিভাবে ফাইনাল হলো, যদি না হয় থাকে কিভাবে পুরস্কার পেল। তারপরে ফুটবল টুর্নামেন্ট রমজানের 1 সপ্তাহ আগে হয়েছে। তারপরে মাসে 2-3 মাস পর পর ফুটবল টুর্নামেন্ট হয়। ক্রিকেট টুর্নামেন্ট এখন একটু কম হয়, তাই আমরা ক্রিকেট টুর্নামেন্ট খেলতে পারি না। দাবার দায়িত্ব পালন করবে, এটা নিয়ে আমার প্রশ্ন। এটা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুশারফ পাপ্পা। আমি আপনাদের পার্শ্ববর্তী নাজিখান লেনের মোহাম্মদ খান বাদশাহ আমার পিতা, আমি নাজিখান সদাগরের নাতি। আমি গত পরিষদে ছিলাম এবং এই বছর আপনাদের দ্বারস্থ হইলাম যে সামনে যে নির্বাচনটা হবে ওইখানে আমি এখানে প্রার্থী। তাই আমার এই সম্মানিত যে সদস্য প্রশ্নটা করলে তার প্রেক্ষিতে আমি একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আসলে পরিষদে আমরা গতবারও ছিলাম, আমি গতবার নতুন ছিলাম, এবারে প্রবীণ হলে গতবার নতুন ছিলাম। অ্যাবিলিটি আছে, যার যোগ্যতা আছে সেই কাজগুলো কাঁধে নিচ্ছে। তো সেই হিসাবে ওটাকে আপনারা নেগেটিভ না, সেটা আপনারা পজিটিভ হিসেবে চিন্তা করেন। যার প্রেক্ষিতে আমি বলবো, আশা করি এইবার যে পরিষদটা আমরা আপনাদের সামনে উপহার দিতে চাচ্ছি, আপনারা এই পরিষদটাকে বিশ্বাস করেন এবং বিশ্বাস করে আপনাদের মূল্যবান ভোটটা দেন। আমি বিশেষ করে আমার এই অত্র গলিতে এখানে যারা আছেন, এখানে আমাদের তরুণ যারা ভোটার আছেন ওদের সামনে একটু বলতে চাচ্ছি, আপনারা যারা আছেন তারা বর্তমান এবং আজকের প্রজন্ম আগামী দিনে আপনারা হচ্ছে পরিচালক, আপনারাই পরিচালনা করবেন। আমরা আমাদের যারা সম্মানিত সিনিয়র ছিল ওদের কাছ থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু শিখে আমরা সামনের দিকে পরিচালিত হচ্ছে, এক সময় আপনারা পরিচালনা করবেন। সেই হিসেবে বলে যাচ্ছি, উত্তরণে এই যে পরিষদটা আমরা নিয়ে আসছি, আশা করি এই পরিষদে যারা 25 জন আছেন তরুণ এবং প্রবীণের সমন্বয়, ওদের কাছ থেকে আপনারা 25 জনের কাছ থেকে 25টা যে দপ্তরে ওরা দায়িত্বপ্রাপ্ত সবার কাছ থেকে আপনারা ওই কাজের যেই আমরা যেটা বলি কাজের যে ফিডব্যাক সেটা আপনারা পাবেন, সেটা আমি আশা করি ইনশাল্লাহ অবশ্যই পাবেন। সেই হিসাবে আমি আমার বক্তব্য এটা বলে শেষ করবো যে আপনারা এই পরিষদটাকে বিশ্বাস করেন, বিশ্বাস করে আপনাদের যে মূল্যবান ভোটটা আছে এটা দেন। আশা করি আপনারা একটা সুন্দর একটা উত্তরণ উপহার পাবেন। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ নাহিম। আমার একটা প্রশ্ন ছিল, গত 2 বছরে আমরা দেখছি আমাদের যেটা মাঠ আছে জায়গায় মাটি জমা করে রাখছে, মানে খেলার উপযোগী। আমাদের সভাপতি মহোদয় বলছিল মানে আমাদের মাঠটা কি সমান করে খেলা উপযোগী করে দেওয়া হবে। কেন এই 2 বছরে কেন মাঠটা খেলা উপযোগী করা হয় নাই? আর আরেকটা প্রশ্ন আমার আছে যে আমরা প্রথমে ইলেকশনে দেখছিলাম আমাদের জাতীয় দিবসটা অনেক বড়ভাবে মাঠে সুন্দরভাবে আয়োজিত হয়েছিল, কিন্তু এই 2 বছরে আমাদের জাতীয় দিবসগুলো মানে সুন্দরভাবে বড়ভাবে যাতে পুরো এলাকায় একত্রিত হয় এরকম প্রোগ্রাম হয় নাই। এটা আমার প্রশ্ন 2টা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাদের তরুণ সমাজ থেকে, তরুণ গোষ্ঠীর নতুন অভিজ্ঞতা। 2 বছরের যে আপনাদের আমাদের সভাপতি যেটা বলেছিল আপনাদেরকে মাঠ সংস্কার করবে, অনেকটা আমার মনে হচ্ছে অনেকটা পুরোটা হয় নাই, কিছু সংস্কারের কাজ হয়েছে আমার জানা মতে। আর যে মাটিগুলো এগুলো হচ্ছে যে সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গা থেকে আমরা এদিকে সংস্কার করতেছি, আবার তারা এসে মাটি ফেলাচ্ছে। আপনাদের ছিল যে আপনারা এখানে আমরা মাঠটা সংস্কার করতেছি, আমরা আমাদের সংগঠনের বিভিন্ন ছেলেরা খেলবে, সুতরাং আপনারা মাটি ফেলিয়েন না। তো এখন সরকারি ডিপার্টমেন্ট যদি ওইখানে মাটি ফেলতে চায় আমরা করার কিছু তো নাই। তো আগামীতে যদি আমার প্যানেল নির্বাচিত হয়ে আসে দলীয় আক্কাস পরিষদ, আপনাদের এই ওয়াদা আমি পালন করব। আপনারা প্রথম থেকে যোগাযোগ করবেন, আপনারা মাঠে খেলবেন, সুন্দরভাবে সুন্দরভাবে সম্পন্ন করে দিব। আপনারা তরুণ সমাজ এসে প্রতিনিয়ত খেলতে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আবার স্মরণ করিয়ে দিই,
আবারও স্মরণ করে দিয়ে এই উত্তরণের মাঠে উত্তরণের যে স্কুল হবে উত্তরণ উচ্চ বিদ্যালয়। উত্তরণ উচ্চ বিদ্যালয় যেটা হবে, এই উত্তরণ উচ্চ বিদ্যালয়ের মালিক হবে, শেয়ার হোল্ডার হবে উত্তরণের মালিক, উত্তরণ উচ্চ বিদ্যালয়ের মালিক হবে এই সমাজের উত্তরণের যে এলাকায় উত্তরণ যুবগোষ্ঠী সংগঠনটি আছে, হামজারবাগ মহল্লা। হামজারবাগ মহল্লা যেটা আছে, হামজারবাগ মহল্লার প্রায় 450 পরিবার আনুমানিক 450 পরিবার। এই 450 পরিবার, প্রত্যেকটি পরিবার এই উচ্চ বিদ্যালয়ের এক একটি অংশীদার হবে। এই উচ্চ বিদ্যালয়ের এক একটি অংশীদার, প্রত্যেক পরিবার থেকে অংশীদার থাকবে, প্রত্যেক পরিবার হবে শেয়ার হোল্ডার। প্রত্যেক পরিবারের আর্থিক সহায়তার মাধ্যমে, প্রত্যেক পরিবারের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই উচ্চ বিদ্যালয়টি ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রশ্ন আমরা যাচ্ছি। আচ্ছা, আমাদের আমি দিদার ভাইয়ের একটু ব্যস্ততা আছে, একটু বক্তব্য দিতে দিই। উনি অত্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখবেন আমি দিদার ভাই, আমাদের নির্বাচনী উপদেষ্টা সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরণ যুবগোষ্ঠী নির্বাচন 2025-26-এর ভোটার বৈঠক গোলা সদকার বাড়ি আয়োজিত আজকের অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপস্থিত আছেন উত্তরণ যুবগোষ্ঠীর সাবেক সভাপতি জনাব ইয়ার মোহাম্মদ ভাই, কয়েকটা মিটিংয়ে এবং কয়েকটা তাদের উঠান বৈঠকে উপস্থিত ছিলাম। আমি একজন সমাজসেবক হিসেবে বা সমাজ কর্মী হিসেবে বা রাজনৈতিক কর্মী হিসেবে আমি এলাকায় আমাকে চিনেন সবাই, কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন জর্জরিত হয়ে গেছে। যে আমার ইকবাল ভাই ছিল এলাম বলছে, এবং এখানে খাওয়ার কিছু নাই, জায়গাটার পরিশ্রম এটা আমি মেহমেদ দিজার জানি কি এই জায়গাতে কি পরিশ্রম করছি। এখানে লিবেল 17টি প্লট ছিল, সেটা এই যে মনোভাই নুর ইসলাম খান নুরু সহ আমরা রাতের অন্ধকার, আমরা ইউনুস সদস্য রাতের অন্ধকার এই ওয়ালগুলো আমরা ভাঙছি। কারণ এটা আমাদের ব্যক্তি স্বার্থ নয়, এটা একটা এলাকার প্রতিষ্ঠান, এটা কারো বাবার দিনের সম্পত্তি নয়। কার জায়গায় করব সেটা প্রশ্ন যদি কেউ করে থাকে সেই বোকার সরকে বাস করে, কারণ সেটা উত্তর, এটা অ্যামেন্ডমেন্ট প্রপার্টি, এটা হাইকোর্ট থেকে অলরেডি সেই মামলাগুলো ডিসপোজাল করেছে এবং নিষেধ কোর্টে এসে সেটা এখনো চলতেছে। এটা কারো বাবার দিনের সম্পত্তি, এটা সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তিতে আমরা স্কুল করব, কলেজ করব, এতিমখানা করব, কিন্তু এটা উত্তরণের প্রতিষ্ঠান উত্তরণেই থাকবে। এখানে কেউ খাইছে, কেউ ঘুমাইছে, এখানে কারা কারা এই পলেটের মতো অংশগ্রহণ করছে, এই টাকা দিছে 70 লাখ, 50 লাখ, 30 লাখ, সেটা আমি মেহমেদ দিদার জানি। এখানে কেউ খাবে, কেউ ঘুমাবে, সেটা হবে না। এখানে প্রতিষ্ঠান হইতেই হবে, প্রতিষ্ঠান করব আমরা ইনশাআল্লাহ। 2 লাখ কাজ পরিষদ পূর্ণ নির্বাচন হলে, পূর্ণ প্যানেল জয় হলে ইনশাআল্লাহ আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি, সেই স্কুল হবে, কলেজ হবে এবং এখানে যে এতিমখানা হবে। এখানে কারো বাবার সম্পত্তি না। এখানে এমনাদের প্রাথমিক বিদ্যালয় আজকে হাঁটি হাঁটি পা পা করে, এখানে মির নাসির সাহেব যখন মেয়াদ ছিল অনেকগুলো টিনও দিয়েছে, নাজির সাহেবের সহযোগিতাও ছিল। এখানে যে জায়গাগুলা বলতেছে যে জায়গাগুলা কার, এগুলা কার জায়গা এটা আমরা জানি। কি পরিশ্রম, এই নুরু ভাই আফসার আঙ্কেল গুলির আঘাত থেকে বেশি আসছে, এই আকাশ আলী খান সহ কারা বন্দুক ধরছে সেটাও আমরা জানি। এখানে তাল বাহানা করার সুযোগ নেই, আমরা এলাকার সন্তান চুরি করে বসে থাকবো না। আমরা নির্বাচন করবে, অমুক বলবে, সমুক বলে, সে কথা বলে লাভ নেই। এখানে আমরা বাসি আসি নাই, আমাদের এখানে 500 বছরের বসতি। আমরা এখানে মরলে ওখানে মরবো, ওইখানে আমরা বাঁচবো। আমাদেরকে ওইখানে দিতে হবে, অন্য জায়গায় না। কারণ এখানে কেউ
অমুকে ইয়া করবে, অমুকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, সেটা হবে না। গঠনমূলক সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করে নির্বাচন আসেন ব্যালট বিপ্লবের মাধ্যমে, সেটা হবে নির্বাচন, সেটা হচ্ছে সাহসিকতা। এখন আমি নিজের বললাম অমুককে ভোট দিতে দেবো না, অমুককে জিয়ালে থাকতে হবে, সেটা ঠুটো যাবে না। যখন বৃষ্টি আসবে তখন ছাতা ধরবো, এখানে আগে বলে লাভ নেই। সেটা যেখানে যুদ্ধ করতে হয় সেখানে করবো। এখানে প্রথমে আমি কূপ দিছি ওখানে যাইয়ে, তারপর মাহমুদুল পরে অন্যরা আসছে। এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনাদেরকে যারা ভুল বুঝেছে তারা কিন্তু তারাও জানে না যে সঠিক তথ্যগুলা। এই যে বেলাল মাস্টার বললো কোথায় 38 লাখ কোথায় 18 লাখ স্যানিটেশনের প্রোগ্রামটা, 30-35 বছরের সংগঠন, 41 বছরের সংগঠন, 135 বছর কি ওনারা ছিল আর কেউ ছিল না? হ্যাঁ, তাহলে তো এজাজ হাসানকে কবর থেকে নিয়ে আসতে হবে, আলী আকবর ভাইকে কবর থেকে নিয়ে আসতে হবে, নুসেন খানকে নিয়ে আসতে হবে, এই যে ইউনুস সদরকে নিয়ে আসতে হবে, ওদেরকে হিসাব দিতে হবে অডিট রিপোর্টে। এখানে তো অনেক শিক্ষিত ছেলে আছে, MBA করা, মাস্টার্স করা, BBA করা, অনেক ছেলে আছে। যে আমার সিরাজ ভাই জলিল আম্বিয়া কলেজের প্রিন্সিপাল, তো তারা অডিট করুক। ডক্টর হারুনুর রশিদ আছে, আমাদের গর্ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোটানি। ঘুরে গাড়ে প্যানেল থেকে চলে আসে ক্যাবিনেট থেকে, ওদের কাজ কি? এখন ওই দুইজন প্রার্থী আমার প্রশ্নের জবাবটা দিবে, ঠিক আছে? ওটা হচ্ছে আমার হাতে যে বইটা আছে, এটা হচ্ছে 1992 উত্তরণের একটা ম্যাগাজিন, ঠিক আছে? এইসব ম্যাগাজিনটা এখন বের করছে, এখানে এখন ইয়াং জেনারেশন জানে না উত্তরণ কত সালে প্রতিষ্ঠিত হয়, কত তারিখ। 1986 সালের 14 অক্টোবর। শুনেন তাহলে, হ্যাঁ, সরকারি রেজিস্টার। তো এগুলো আমি কোত্থেকে জানছি? আমি এই বই থেকে জানছি। এখানে আমি একটু এই ম্যাগাজিনের একটা জিনিস দেখি। এখানে প্রতিষ্ঠাতা সদস্য মনসুর আহমদ মনু, নুরুল আমিন, এজাহার মিয়া। প্রথম কার্যকরী পরিষদ সভাপতি মোহাম্মদ আলী আকবর, সহসভাপতি নূর আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ এজাহার মিয়া, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ দোস্ত মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল সত্তার, দপ্তর সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক মনসুর আহমদ মনু, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আমার পিতা মোহাম্মদ ইকবাল হোসেন। তাহলে এই যে এই মানুষগুলোর কথা উত্তরণে কি কোথাও আছে? পোলাপাইন তো জানে না, এগুলো জানাইতে হবে। কে জানাবে? সাহিত্য পাঠাগার সচিব। ওনার ওই কর্মকাণ্ডগুলো যদি না হয়, আমরা পুরা প্যানেলকে ভোট দিল, সাহিত্য পাঠাগার সচিবকে ভোট দিব না। ওনার আজকে কমিটমেন্ট করে যেতে হবে এই বিষয়টা। আচ্ছা, আমি একটু বলি। সাহিত্য পাঠাগার সচিবে আমি যখন দায়িত্বে আছি, আমি দায়িত্বে ছিলাম, তো মাহমুদুল হক মামা উপমহাসচিব ছিলেন। আমরা এই ম্যাগাজিনের ধারাবাহিকতায় আমি যেবার দায়িত্ব পাই, সেবারই গিয়ে আমি মাহমুদুল হক মামার সহযোগিতা নিয়ে উত্তরণ যুবগোষ্ঠীতে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করি, উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতা, যেখানে চট্টগ্রাম সিটির প্রায় অনেকগুলো বিদ্যালয়, অনেকগুলো স্কুল অংশগ্রহণ করে, এবং এর পরপর দুবার আমরা ম্যাগাজিন প্রকাশ করেছি। যে ইলহামের হাতে যে ম্যাগাজিনটা আছে, এরপর আরও ম্যাগাজিন আছে, ওই ম্যাগাজিনগুলো ইলহাম পাই নাই, আমাদের পাঠাগারে আছে। তো ম্যাগাজিনগুলো আমরা প্রকাশ করি। আমি আর মাহমুদুল হক মামা প্রধান দায়িত্বে ছিলাম, আবুল হাসেম বাবুল ছিল তখন, আবুল হাসেম বাবুল সাংস্কৃতিক সচিব তখন দায়িত্বে ছিলেন। তো আমরা ম্যাগাজিনটা ধারাবাহিকতা বজায় রেখেছিলাম। এরপরে আসলে সত্যিকার অর্থে ওখানে এই যে শুরুতে বললো দেলোয়ার হোসেন যেটা বললো, ওখানে খেয়ে ফেলেছে, কি খেয়েছে? মশার কামড়, পানি। এই যে প্রতিকূল পরিবেশ, উত্তরণে যে প্রতিকূল পরিবেশ, যে পরিবেশের কারণে জয়যুক্ত হয়ে আসতে পারি ইনশাল্লাহ। আমি এবার ম্যাগাজিনও বের করব আমাদের 3য় তলায়। খেলাধুলার পাশাপাশি আপনারা গিয়ে সুন্দর পরিবেশে আমরা পাঠাগার তৈরি করব, এবং সুন্দর পরিবেশে আপনারা বই পড়তে পারবেন। বিভিন্ন ধরনের আমরা ম্যাগাজিন রাখবো ইনশাল্লাহ। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি জয়যুক্ত হলে আমি আমার কথা, আমার ওয়াদা আমি পূরণ করে যাব। উত্তরণ
কর্মসূচি দিতে পারুক আর না পারুক, আমি আমার ব্যক্তিগত অর্থায়ন আমি করে যাব। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনি আমাকেও রাখতে পারেন। সকল ইয়াং জেনারেশন বই আমরা প্রোভাইড করব, আমাদের কাছে বই আছে ইনশাআল্লাহ। আপনাদের সাহায্য পেলে অবশ্যই আমি আমার ওয়াদা, আমি আমার অঙ্গীকার আমি বাস্তবে পরিণত করব ইনশাআল্লাহ। আমি এই বলে আমার আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? এই বলে আমার আমি কথা দিয়ে যাচ্ছি, আমি ভোট পেয়ে জয়যুক্ত হয়ে আসলে ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত অর্থায়ন আমি করে যাব। আপনারা কি নতুন ভোটার? সবাই নতুন ভোটার। আপনারা এখন কি ডিসিশন নিতেন বলেন? আপনারা এই সাথে নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে ই প্লাস 8 বছর পায় তাদের সাথে আছে। আপনারা ইয়ং জেনারেশন কি চিন্তা করছেন বলেন? আমরা এখন আপনারা ইয়ং জেনারেশন কি চিন্তা বলেন? আমার মনে হয় আমরা প্রশ্নোত্তরগুলোতে যে প্রশ্নগুলো আসছে প্রত্যেকটার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনারা কি সন্তুষ্ট? জি জি আমরা সন্তুষ্ট। আর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা প্রশ্ন একটু খুব সংক্ষেপে করার জন্য অনুযায়ী। হ্যাঁ, খুব সংক্ষেপে। আমাকে ই প্লাস কে প্রতিশ্রুতি আপনারা কি করবেন ইনশাআল্লাহ? নতুন ভোটার আপনারা কি করার চিন্তাধারা আছে বলেন? যে ওদের প্রতিশ্রুতি যেগুলো দিচ্ছে এগুলো তো আমাদের রেকর্ডই থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি ওনাদের প্রতিশ্রুতি যেগুলো দিচ্ছে ওনারা বাস্তবায়ন করতে পারলে আমরা অবশ্যই ওনাদেরকে ভোট দিব ইনশাআল্লাহ। নতুন আমি চিটাঙ্গের ভাষায় কথা বলতেছি। আসলে আমাকে সবাই চিনেন, আমি আজিজুল্লাহ সড়কের মরহুম আবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলওয়ার হোসেন। সবাই আমার এলাকায় তো এটা আমার গল্লি তো সবাই বলে খেয়ে ফেলছে। আমি বলি দেখি খেয়ে ফেলছে যে এখানে একটা ডুম মারে দেখি কি খাচ্ছে এরা, একটু যাইয়ে দেখি। যাইয়ে দেখলাম যে 6-7 মাস ধুলো বালু আর মশার খামড় খেলাম। জুতা খুলে যখন চেয়ারে বসলাম, চেয়ারের নিচের থেকে জুতা নেই, পানির মধ্যে টলমল করতেছে। আমরা দিলু ভাই সভাপতি তখন ওনার স্যান্ডেল খুঁজতেছে। আমাদের এখানে কার্যকরী কয়েকজন যে পানি টানতেছে এখান থেকে, পানি দিয়ে আমরা চিটাঙ্গের বাসে বলি পানি আসতেছি। খাওয়ার কিছু নয় এখানে দিতে হয়, খাওয়ার কিছু নয়। খাওয়ার মানুষের নিয়ে আসিয়েন না। উত্তরণে যদি আপনারা প্ল্যাটফর্মে দাঁড়াতে চান, উত্তরণ থেকে খাওয়ার উদ্দেশ্যে নিয়ে আসেন না। ধন্যবাদ আপনাদেরকে, আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময়। ধন্যবাদ। আসসালাম। পারভেজকে অনুরোধ করবো একটু, আমাদের বিগত সেশনে পারভেজ দায়িত্ব পালন করেছে, অনেকগুলো সাংস্কৃতিক সচিবের দায়িত্ব ছিল, কিন্তু বিভিন্ন দপ্তরের দায়িত্ব পারভেজ পালন করেছে। সর্বশেষ আমি পারভেজ এবং আমরা কয়েকজন মিলে অডিটের দায়িত্ব পালন করেছি, তো অডিটটা তুলে দেওয়ার জন্য বলবো। আসসালামু আলাইকুম। আজকের উপস্থিতি আমার মহল্লার এবং গোলাসদাঙ্গার বাড়ির মুরব্বীবৃন্দ, আমার নীল আকাশ পরিষদের প্রার্থীবৃন্দ এবং আজকের তরুণ কালকের ভবিষ্যৎ, আমার প্রাণপ্রিয় সংগঠন উত্তরণ যুবগোষ্ঠীর অতি মূল্যবান ভোটাররা, আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন নেবেন। আসলে আমি একটি ব্যবসার সাথে জড়িত আছি। ব্যবসার কারণে আমার এলাকার অনেক সময় ছোট ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। অনেকে আমাকে চিনেন, আবার আমি অনেককে চিনি না, আবার আমি অনেককে চিনি, অনেকে আমাকে চিনে না। আমার নাম কামরুল হুদা খান পারভেজ। দেলওয়ার কিছুক্ষণ আগে একটা কথা বললো, খেয়ে ফেলছে। উত্তরণ যুবগোষ্ঠীটা আমার ঘরের থেকে 20 গজ দূরে একটি ছোট্ট ঘরে। আমি আমার বয়স যখন 5 থেকে 6 বছর, তখন শুরু করেছিল আমাদের মামা, চাচা, দাদা, নানারা। আমারও একসময় স্বপ্ন ছিল এই উত্তরণ যুবগোষ্ঠীর সদস্য হব। সদস্য হয়েছি, কিন্তু কোনো সময় নির্বাচন করিনি। যখন আমি মনে করলাম আমার বয়স হয়েছে নির্বাচন করার, এবং বাইরে এই কথাগুলো শুনি, যখনই একটা নির্বাচন আসে
2 বছর কিন্তু কোনো খবর থাকে না কারো, কোনো সদস্যের কোনো কারো খবর থাকে না উত্তরণ জনগোষ্ঠীতে কি হচ্ছে কি হচ্ছে না। শুধু নির্বাচন আসলে যখনই দুটা পক্ষ নির্ধারণ হয় বা পরিষদ নির্ধারণ হয় তখনই শুরু হয় কে ফেলছে কে ফেলছে কে ফেলছে। ওরকম চিন্তা ভাবনা থেকে আমি বললাম যে কে ফেলছে, এখানে কি আছে একটু দেখা যাক, আমি একবার নির্বাচন করি। মনে মনে ছিল নির্বাচন করার, কিন্তু আমার হয়তো আমি গিয়ে সুযোগ হয় নাই। আমাকে এই দিল আক্কাস পরিষদ থেকে গতবারে একজন ফোন করলো, বলো তুমি একটু এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে। আমি একটু সময় নিয়ে বলবো, আপনারা কিছু মনে করেন না। আর আমরা একটা চিন্তা ভাবনা করেছি, আমাদের এই স্কুলের বাইরের থেকে কোনো টিচার নিব না আমরা। আমার এলাকায় মাস্টার্স, অনার্স, বিবিএ, এমবিএ ছেলেরা আছে, মেয়েরা আছে, আমি কেন বাইরের থেকে টিচার নিব? আমার এলাকার শিক্ষিত ছেলেরা মেয়েরা এই স্কুলের দায়িত্ব নিবে, এই স্কুলে পড়াশোনা করে যেন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে, হামজাবাগের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। আরেকটি কথা বলে আমি শেষ করব, কে ফেলছে। গত সেশন তো আমরা অডিট রিপোর্ট জমা দিয়েছি, আমাদের আগের সেশনে একটি বাউচারও নেই, একটি বাউচার সিগনেচার করা নেই। আমরা যখন অডিট রিপোর্ট করতে গেছি, যখন ব্যালেন্স শিট দেখতে চাইছি, ব্যালেন্স শিট নাই উত্তরণ জনগোষ্ঠীতে। রেশারেশির কারণে কোন বাউচারে সভাপতি বলেন, মহাসচিব বলেন, কেউ সিগনেচার করে নাই, শুধু অর্থ সম্পাদকের সিগনেচার গুলো দেখলাম। ওনাকে জিজ্ঞেস করলাম কি সমস্যা, উনি বললো যে এখানে তো মিটিং এ হয় নাই, আসলে মারামারি ভাই যেত, ভাই মারামারি বেজে যেত। আমরা 2 বছর উত্তরণ জনগোষ্ঠীতে 2টা প্যানেল থেকে আমরা এসেও একটি দিনের জন্য আমরা কারোর সাথে কোনো ধরনের ঝগড়ার সৃষ্টি হয় নাই, একটা শব্দ দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই। যতগুলো প্রজেক্ট নিয়ে, যতগুলো সমস্যা নিয়ে আমরা উপস্থাপন করেছিলাম পরিষদে, প্রত্যেকটা উপস্থাপন পাশ হয়ে আসছে। আপনাদেরকে বলবো, বিশেষভাবে বলবো, আপনাদের যদি জানার থাকে আরো আমাদেরকে প্রশ্ন করবেন। আমাদের আরো ভাইরা আছে, বড় ভাইরা আছে, উত্তর দিতে প্রস্তুত আছি আমরা শুধু আজকে এখানে মিটিং এর জন্য আপনাদেরকে প্রশ্নের উত্তর দেবো এটা না। আপনারা আমাদেরকে, আমরা এলাকার সন্তান, আপনারাও এলাকার সন্তান, আমাদেরকে যখনই বলবেন আপনাদের সামনে প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি আমরা। আবার আপনাদেরকে বলছি, আল্লাহ যদি আমাদেরকে কামিয়াব করে, ইনশাআল্লাহ 26শে জানুয়ারি থেকে উত্তরণ আজকে 5 বছর আছি, 5 বছর 10 বছর নিউজগুলো এখানে আছে। আজকে আপনি ই প্লাসের মধ্যে একটা কমিটমেন্ট দিয়েছেন যে আপনারা জানুয়ারিতে স্কুল শুরু করবেন ইনশাল্লাহ। এইটা তো ইনশাল্লাহ এই রেকর্ডটা থাকবে, এই রেকর্ড দেখে বলতে পারবে সবাই ইনশাল্লাহ যেন এই জিনিসটা যেন আপনি কতটা মিথ্যা বলছেন না সত্যি বলছেন। এই রেকর্ড কিন্তু একসময় যদি না হয়, এই রেকর্ডটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আমার এখানে রেকর্ডটা হয়ে গেছে, এইটাই বলেন। ধন্যবাদ কাইসার ভাই, আপনি প্রশ্নটা সুন্দর করছেন। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা যদি নির্বাচিত হই, আমরা যদি সম্পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়ে আসতে পারি, আমরা স্কুলের কাজ শুরু করব। আমরা যদি নির্বাচিত হয়ে আসতে না পারি, তাহলে তো আমরা নির্বাচিত হলে আপনি রেকর্ড করে রাখে, কাউকে না, আমার পরিষদের কাউকে না, শুধু আমাকে প্রশ্ন। ইনশাল্লাহ আমি নিউজ হবে আজকে, এই নিউজের মধ্যে সবাই। ক্রীড়া সচিব পদে সাকিব আহমেদ চৌধুরী। আচ্ছা, ফোনে আছে। সহ ক্রীড়া সচিব পদে মোহাম্মদ দেলোয়ার হোসেন। সাহিত্য পাঠাগার সচিব পদে মোহাম্মদ আবুল কালাম আজাদ। সহ সাহিত্য পাঠাগার সচিব পদে মোহাম্মদ জিয়াউর রহমান মুরাদ। প্রচার সচিব পদে মোহাম্মদ জাহিদ উদ্দিন। সহ প্রচার সচিব পদে মোহাম্মদ হাসান খান। অফিস সচিব পদে মোহাম্মদ রায়হান উদ্দিন খান লিটন। অফিস সচিব, ব্যবসায়িক কাজে বাইরে আছে।
সহ অফিস সচিব পদে মোহাম্মদ মনসুর আলম, ধর্ম সচিব পদে হাফেজ মোহাম্মদ কাউসার, সহ ধর্ম সচিব পদে ইশতিয়াক হায়দার জুবায়ের, কার্যকরী পরিষদ সদস্য পদে নূর মোহাম্মদ নুরু, কার্যকরী পরিষদ সদস্য পদে হারুন রশিদ এবং মোহাম্মদ কামাল। নতুন প্রার্থী কামাল। সকলকে ধন্যবাদ। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রথমে আমরা কোনো বক্তব্যে যাব না, আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। অনুরোধ করব এখানে যারা উপস্থিত আছে, আপনারা যারা আছেন, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে ওখানে দাঁড়িয়ে বলতে পারবেন অথবা এখানে এসে বলতে পারবেন। আমি প্রথমে একজনকে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাবো। ইলহাম। আমি নয়নকে সামনে আসতে বলবো। না না, ইলহাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের প্যানেল নিয়ে একটা তবে এটা ঠিক, এটা বলতে পারি সামনের বছরে এটা অনেক বড় একটা প্রকল্প আসতেছে আলহামদুলিল্লাহ। না না, ও আচ্ছা, এটা কিন্তু উত্তরণের সাথে কোনো রিলেটেড বিষয় নেই। এমনাজর এটা একটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এবং আসলে সেখানে এই সভাপতি এবং স্কুলের প্রধান শিক্ষক এবং কমিটি আছে। এখানে বর্তমানে কোনো কমিটি নেই। এবার বর্তমানে এখানে সভাপতি হলো সহকারী থানা শিক্ষা অফিসার। এইখানে কিন্তু উত্তরণের কোনো কি নাই, তবে কাজটা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্য উত্তরণ নেওয়া হয়। আমাদের প্যানেল নিয়ে কিছু বলেন। আমাদের প্যানেল নিয়ে কিছু বলবো। আমাদের প্যানেল নিয়ে আমরা কি ক্লিয়ার করতে পারলাম? এই ধরনের কোনো প্রকল্প ছিল না। উত্তরণের সাথে এই প্রকল্প বা টাকা পয়সার সাথে উত্তরণের কোনো সম্পর্ক নাই। উত্তরণ কেবল সহযোগী হিসেবে কাজ করে যাতে কাজটা সুন্দরভাবে হয়। এই ব্যাপারে উত্তরণের সহযোগিতা কিরকম ছিল? উত্তরণ এই সহযোগিতা যদি যদি ঠিক থাকে, উত্তরণের পক্ষ হয়ে আমরা যে বর্তমান সাধারণ সদস্যগুলো আছি এই প্যানেলকে আশা করতে পারি কিনা, এই নিয়ে কিছু বলেন। এটা আসলে আমার মত হলো ওই ধরনের ব্যক্তি আসুক যিনি সবসময় উত্তরণ যুবগোষ্ঠীকে চালু রাখবে, অর্থাৎ সবসময় এই আমরা অফিসটা খোলা দেখবো। আলহামদুলিল্লাহ। কারণ আমরা দেখছিলাম উত্তরণ যুবগোষ্ঠীর দরজার মধ্যে এই রাস্তার ময়লাগুলো পর্যন্ত গিয়ে থেমে আছে, কারণ ওইটা দরজা খোলা হয় না। এখন আমরা চাচ্ছি যে এমন প্রার্থী আসুক যিনি আর্থিকভাবে সবল, সৎ এবং সময় দিতে পারবে যিনি, উনি আসলে আমরা খুশি হব। সে ধরনের প্রার্থীকেই আমরা বেছে নিই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিলাল হোসেনকে, ধন্যবাদ এবং মাহমুদুল্লাহ ধন্যবাদ। আর কেউ হ্যাঁ, ওটা আপনার ক্লিয়ার হয়েছে, যেটা 28 লক্ষ টাকার কথা। হ্যাঁ, এটার সঠিক জবাবটা যেহেতু আপনি জানছেন, এই ব্যাপারে কিছু দিক করেন না। আসলে আমি আমার একটা ভিডিও করেছিলাম, ওখানে আমি শুরুতেই বলছি যে প্রতিহিংসামূলক আচরণ করে আসলে সমাজ সংস্কার করা যায় না। এখানে এই না যে যিনি সভাপতি আছে দুইজনেরই প্রতিহিংসা। আমি এমন অনেক প্রার্থীকে দেখছি আমাকে এসে বুঝাচ্ছে যে মুখে ভোট দিও না, ও চুরি করছে, ওর বাপ চুরি করছে, ওর দাদা। হ্যাঁ, যেহেতু কাজ করেছে ভুল হবে, কাজ করলে ভুল হয়, কাজ করলে শুদ্ধ হবে, ভুল হবে, সুন্দর হবে, অসুন্দর হবে। তো সেই জন্য আমাদের যদি ভুল থাকে সেগুলো দেখে দেবেন, সুন্দরগুলো বলার দরকার নাই। শুধু ভুলগুলো উল্লেখ করলে আমরা সেগুলো জবাব দিতে ইনশাল্লাহ সক্ষম আছি এবং বাধ্য। ধন্যবাদ। কে বলবে? রাকিব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার একটা বর্তমান প্যানেলের প্রতি সামনে এখন যারা নির্বাচনে যাচ্ছে, ঠিক আছে, ওদের প্রতি আমার একটা বিশেষ জানা ছিল যে আমাদের এলাকায় বর্তমান এই ভবিষ্যতেও
কোনো বহিরাগত অপশক্তির কোনো এই বিষয়ে কোনো সমস্যা হলে এটার জন্য মানে আপনারা কি পরিকল্পনা করেছেন, এটা সম্পর্কে জানতে চাই আর কি। আসসালামু আলাইকুম। সুন্দর একটা কথা বলেছেন। বহিরাগতর যদি সমস্যা হয়, আমরা উত্তম গোষ্ঠীর আমরা যদি আসতে পারি, যারাই থাকুক, এটা হচ্ছে উত্তম গোষ্ঠীর দায়িত্ব যে বহিরাগতদের ট্যাকেল দেওয়া এবং পুরো এলাকার সবাইকে নিয়ে ট্যাকেল দেওয়া, এটা ক্লাবের দায়িত্ব। ইনশাল্লাহ যদি আমরা আসি, যে কোনো সময় বহিরাগতর কোনো সমস্যা থাকলে আমরা নিরাপত্তা দিতে বাধ্য থাকিব। আপনারা আমাদেরকে বাধ্য করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। আসসালামু আলাইকুম। এটা আপনাদের সহযোগিতা কাম্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই আমাদের গুরুজন, আপনাদেরকে এরকম প্রশ্ন করা আমার মুরব্বী সবাই। তারপরেও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সন্তোষ দৃষ্টিতে দেখবেন। এখানে বলা হচ্ছে যে স্কুল যে করা হবে, স্কুলটা কার জায়গায় করা হবে, এমনকি অনেকজনে প্রশ্ন করতেছে, বলতে এখানে তো কোনো কারো তো ব্যক্তিগত জায়গা নাই, স্কুলটা করা হবে। স্কুল করার যে প্রতিশ্রুতিটা দিচ্ছে, এটা টাকা দিয়েই মামলা চালাই। বর্তমানে রায়ের পর্যায়ে রায় হয়ে গেলে আমরা তৎক্ষণাৎ হাই স্কুল করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন আসছিল, কার জায়গায় স্কুল করবেন আপনারা? প্লিজ আমার কথাটা একটু শুনুন। আপনারা প্রশ্ন করেছিলেন কার জায়গায় স্কুল করব। আসলে এটা আমরা না, ঠিক আছে, ঠিক আছে, উত্তর দিতে হবে। এলাকার সদস্যদের অনেকেরই প্রশ্ন হচ্ছে আমরা কার জায়গায় স্কুল করব। আমার শ্রদ্ধাভাজন নূর ভাই বলেছিলেন আমরা উত্তরণের জায়গায় স্কুল করব। যখন আমরা গত 2005 সেশনে প্রথম আমরা ব্যানার লাগাই, সাথে মহান্তলক সহ ছিল উত্তরণ গোষ্ঠীর জায়গা, সেই হিসাবে আমরা বলবো উত্তরণ গোষ্ঠীর জায়গায় করব। কারণ আমরা এই জায়গার মামলাতে মনে হয় 40 লক্ষ টাকা খরচ করে ফেলেছি উত্তরণ থেকে, বিভিন্ন জন থেকে সাহায্য নিয়ে। আজকে যারা বলতেছে কার জায়গায়, তাদেরই ওইখানে লোভ আছে জায়গাটা খাওয়ার। আমাদের যদি আমরা আসতে পারি, জায়গাটা রক্ষা হবে। আমরা এটা রক্ষা করে আমরাও থাকবো না। এরা বলতেছে আমরা বুড়া হয়ে গেছি, সিনিয়র। হ্যাঁ, একটা সংগঠন করতে হলে নবীন প্রবীণের দরকার। কারণ প্রবীণ না থাকলে নবীনরা শিখতে পারবে না। তো আপনারাও বুঝেন প্রবীণদের কেন দরকার। প্রবীণ আমরা এই শুধু স্কুলটা করে আমার মনে হয় আমি ওইখান থেকে বিদায় নিয়ে ফেলবো। আপনাদেরকে বলতেছি, আপনারা এই প্যানেলকে যদি দিতে পারেন, একটা হাই স্কুল উপহার ইনশাল্লাহ দিয়ে দিব। জানুয়ারির মধ্যে কার্যক্রম শুরু হবে স্কুলে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি আশা করছি যারা প্রশ্ন করেছে বা যে ধরনের প্রশ্নগুলো আসছে, প্রশ্নগুলো উত্তর পৌঁছে যাচ্ছে। সন্তুষ্ট কিনা? আর কোনো প্রশ্ন আছে? যে কোনো প্রশ্ন। জি জি, প্লিজ। না, আপনাদের বিপরীত যে পরিসরটা আছে, ওরা একটা নিউজ করেছে যে এরকম যদি স্কুল করতে পারেন, এমন সত্য বাস্তব বাড়ি দেখা যায়, এরকম যদি কমিটমেন্ট দিতে পারেন, ওরা নির্বাচন থেকে সরে দাঁড়াবে। ওনাদের আরেকটা প্রশ্ন ছিল যে আপনারা বিগত 30-35 বছর ধরে ওই ক্লাবে লুটপাট করছেন, আর আপনারা কোনো অডিট দেখার নাই, কোনো হিসাব নেই আপনাদের কাছে। এতগুলো অনুদান আসলো, এতগুলো টাকা আসলে কি করেছেন, ওটার একটা ব্যাখ্যা। আসসালামু আলাইকুম। আমি তো এই অত্র এলাকার একজন সন্তান, পাশাপাশি উত্তরণের একজন সাবেক উপমহাসচিব। উত্তরণের আদ্যপন্ত সব কিছু আমি বেশিরভাগই আমি জানি আল্লাহর রহমতে। আমি একসময় সেই 91 থেকে উত্তরণের সাথে জড়িত ছিলাম। 91 থেকে কৃষির সঙ্গে সেক্রেটারি ছিলাম। পরবর্তীতে বড়দের সাথে উপমহাসচিবের দায়িত্ব পালন করছি। এরপরও উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি সংযুক্ত ছিলাম। তন্মধ্যে আমি যেগুলো দেখেছি, এরকম ইলেকশন আমি ফেস করছি।
তার মধ্যে আমাদের এলাকার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি বেশিরভাগ লোকে মনে করে যে কি উত্তরণের মধ্যে অনেক কিছু আছে, এরা যারা থাকে ওইখানে তারা এগুলো খেয়ে ফেলতেছে। আসলে এটা একটা কমপ্লিট ভ্রান্ত ধারণা। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আফসার পরিষদে থাকা অবস্থায়, আফসার ভাই সভাপতি থাকা অবস্থায় তখন ইলেকশন নিয়ে তখন কি কথা হচ্ছিল, এক পর্যায়ে ওইখানে বলতেছে কি এই আফসার পরিষদে এই সভাপতি কবরস্থানের নাকি কাজ বেশি খেয়ে ফেলছে, অথচ তাও কি তৃতীয় তলার কাজ করার জন্য তখন গাছগুলো বিক্রি করা হয়েছিল তৃতীয় তলার নির্মাণ কাজের জন্য। তৃতীয় তলার নির্মাণ কাজের আহ্বায়ক ছিলাম যে আমি, তখন আমার বড় ভাই যুগ্ম মহাসচিবের দায়িত্ব। তখন আমি একজন আমার সামনে বলতেছে কি ওই প্যানেলের একজন লোক বলতেছে কি গাছ বেছে এরা খেয়ে ফেলছে। তখন আমি সাথে তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, এত বাড়াবাড়ি দরকার তুমি ক্লাবে চলো। বলতে আমি ক্লাবে কেন যাবো না, তুমি যেহেতু একটা মানুষকে নিয়ে যেহেতু তুমি মন্তব্য করতেছো, তাহলে ঠিক আছে ক্লাবে গেলে তুমি ক্লিয়ার পেয়ে যাবে জিনিসটা। তারপর ওনাকে বললাম যে হ্যাঁ না ওই যাবে না, তখন তাকে বুঝে জিনিসটা বললাম হ্যাঁ গাছ বিক্রি করছে ঠিকই। তখন গাছ অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব মোহাম্মদ মুসা ভাই আছেন উত্তর যুবগোষ্ঠীর সাবেক যুগ্ম মহাসচিব এবং দিলু আকাশ পরিষদের নির্বাচন উপদেষ্টা জনাব সৈয়দ হুসাইন, এবং এরপর আছেন উত্তর যুবগোষ্ঠীর সাবেক সিনিয়র সভাপতি এবং সফল আহ্বায়ক, এবারে 2025 নির্বাচনে উত্তর যুবগোষ্ঠীর নির্বাচনে দিলু আকাশ পরিষদের সম্মানিত নির্বাচনী উপদেষ্টা SM আবুল বশর। এরপর আছেন উত্তর যুবগোষ্ঠীর এক সময়ের সফল উপমহাসচিব এবং উত্তর যুবগোষ্ঠীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অন্যতম কর্ণধার, উত্তর যুবগোষ্ঠীর এবারের নির্বাচনে দিলু আকাশ পরিষদের অন্যতম শুভাকাঙ্ক্ষী মাহমুদুল হক মামা। এরপর আছেন উত্তর যুবগোষ্ঠীর সাবেক মহাসচিব এবং এবারের নির্বাচনে দিলু আকাশ পরিষদের কার্যকরী পরিষদ সদস্য জনাব নূর মোহাম্মদ। এরপর উপস্থিত আছেন উত্তর যুবগোষ্ঠীর একসময়ের সাবেক সফল সভাপতি এবং উত্তর যুবগোষ্ঠীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অন্যতম সাক্ষী, যিনি যার উন্নয়নে অনেক অবদান রয়েছে, এই বাড়িরই অন্যতম মুরব্বী জনাব ইয়ার মোহাম্মদ সাহেব। উপস্থিত আছেন উত্তর যুবগোষ্ঠীর সাবেক সাংগঠনিক সচিব এবং বিশিষ্ট রাজনীতিবিদ। এবারে 2025 নির্বাচন উত্তর যুবগোষ্ঠীর নির্বাচনে দিলু আকাশ পরিষদের অন্যতম নির্বাচনী উপদেষ্টা সদস্য জনাব MA হামিদ দিদার। এরপর উপস্থিত রয়েছেন উত্তর যুবগোষ্ঠীর বিভিন্ন সময়ের নির্বাচনে আহ্বায়ক পরিষদে দায়িত্ব পালন করেছেন এবং হামজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচিত সিনিয়র শিক্ষক এবং উত্তর যুবগোষ্ঠীর সদস্য আমাদের এই পরিষদের অন্যতম শুভাকাঙ্ক্ষী বেলাল হোসেন। এরপর আছেন অত্র বাড়িরই সন্তান উত্তর যুবগোষ্ঠীর সদস্য এবং আমাদের এবারের প্যানেলের প্রার্থী রয়েছেন জনাব হারুনুর রশিদ সাহেবের বড় ভাই এবং দিলু আকাশ পরিষদের অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব আমির হোসেন ভাই। এরপর আছেন উত্তর যুবগোষ্ঠীর 2025 নির্বাচনে দিলু আকাশ পরিষদের সভাপতি পদপ্রার্থী, বিগত কার্যকরী পরিষদের সফল সভাপতি জনাব শফিকুল ইসলাম দিলু। এরপর আছেন আমাদের আজকের অনুষ্ঠানে দিলু আকাশ পরিষদের অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব দুদু মিয়া। এরপর আছেন আমাদের অর্থ পরিষদের অর্থ সচিব পদপ্রার্থী কামরুল হুদা খান পারভেজ। এরপর আছেন আমাদের কার্যকরী পরিষদের সদস্য সচিব পদপ্রার্থী জনাব হারুনুর রশিদ। সম্মানিত উপস্থিতি, আমি সম্মানিত অতিথি মণ্ডলীদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে
সামনে দর্শক সারিতে উপস্থিত আছে প্রত্যেককে